আচ্ছা, আমরা প্রতিদিন কত কিছুই তো ব্যবহার করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ দেখতে জিনিসগুলোর পেছনে আসলে কত বড় একটা গল্প লুকিয়ে আছে? আজ আমরা সেই গোপন যাত্রার কথাই বলবো। একটা টি শার্ট বা একটা কফি মগ দেখে মনে হয় কি আর এমন, কিন্তু এটা যে ফ্যাক্টরি থেকে আমাদের হাতে এসে পৌঁছল, এর পেছনের গল্পটা কিন্তু মোটেও সহজ না। সত্যি বলতে এটা একটা বিরাট অ্যাডভেঞ্চারের মতো। চলুন সেই অসাধারণ জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, দোকানে আমরা যেটা দেখি সেটা তো হিমশৈলের চূড়া মাত্র। এর নিচে এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল নেটওয়ার্ক। হাজার হাজার মাইল, অসংখ্য মানুষের পরিশ্রম, কত যে কোয়ালিটি চেক আর নিয়মকানুন, এই সব কিছু মিলেই আমাদের কেনাকাটাটা সম্ভব হয়। তো একটা জিনিস আমাদের হাতে আসার আগে ঠিক কি পরীক্ষার মধ্যে দিয়ে যায়, চলুন প্রথমে গুণমান আর নিরাপত্তার দিকটা দেখি। ভাবা যায় কোয়ালিটি কন্ট্রোল যে ঠিক কতটা খুঁটিয়ে দেখা হয়। যেমন ধরুন, বাংলাদেশের একটা পোশাক কারখানায় সেখানে শুধু সেলাই ঠিক আছে কিনা তাই দেখে না, কাপড়ের মধ্যে কোনো ভাঙা পিন বা চুল আটকে আছে কিনা, জিপারটা মাঝখান থেকে খুলে যাচ্ছে নাকি, এমনকি পোশাকটা থেকে কোনো অদ্ভুত গন্ধ আসছে কিনা সেটাও চেক করা হয়। অবিশ্বাস্য লেভেলের ডিটেলিং, তাই না? আচ্ছা, পোশাকের মান তো তাও চোখে দেখা যায়, কিন্তু এমন অনেক জিনিস আছে, বিশেষ করে খাবারের ক্ষেত্রে, যেখানে আসল কোয়ালিটি বা নিরাপত্তাটা চোখে দেখা যায় না। চলুন এবার সেই অদৃশ্য চেকের দুনিয়ায় ঢোকা যাক। এই যে HACCP বা হ্যাসাপ, এটা আসলে একটা প্রিভেন্টিভ সিস্টেম। মানে রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। খাবার কতটা নিরাপদ থাকবে সেটা নিশ্চিত করতে বিশ্বজুড়ে এটাই এখন গোল্ড স্ট্যান্ডার্ড। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, বাস্তবেও প্রয়োগ করা হয়। যেমন আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশন, তারা তাদের মশলার জন্য আলাদা করে HACCP গাইডলাইন বানিয়েছে। মানে একদম বীজ বোনা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত প্রত্যেকটা ধাপে কি ঝুঁকি থাকতে পারে তা আগে থেকেই ঠিক করে সেগুলোকে কন্ট্রোল করা হয়। এই পুরো সিস্টেমটা আসলে 7টা মূল নীতির উপর চলে। প্রথমে দেখা হয় কি বিপদ হতে পারে, তারপর ঠিক কোন ধাপে সেই বিপদগুলো হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো চিহ্নিত করা হয়, আর সবকিছুর জন্য নিয়মকানুন আর রেকর্ড রাখার একটা পাকা ব্যবস্থা থাকে। সোজা কথায়, এখানে আন্দাজে কিছু করার সুযোগ নেই, সবকিছুই খুব সায়েন্টিফিক। আর এই স্ট্যান্ডার্ডগুলো যে কতটা সিরিয়াস সেটা ইউরোপীয় ইউনিয়নের এই নিয়মটা দেখলেই বোঝা যায়। তাদের কথা পরিষ্কার, বাইরে থেকে যে পণ্যই আসুক সেটাকে তাদের নিজেদের দেশের পণ্যের মতোই সেম হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটাই কিন্তু গ্লোবাল ট্রেডের একটা বেঞ্চমার্ক তৈরি করে দেয়। ওকে, তো প্রোডাক্ট সব পরীক্ষায় পাশ করে গেল। এবার শুরু হবে তার লম্বা সমুদ্রযাত্রা। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সেটা কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়। ইন্টারন্যাশনাল ট্রেডে CIF আর FOB এ দুটো শব্দ খুব শোনা যায়। ব্যাপারটা খুব সহজ। ধরুন, CIF চুক্তিতে বিক্রেতা আপনার দেশের বন্দর পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার সব দায়িত্ব নেয়, মানে খরচ, ইন্স্যুরেন্স সব। আর FOB-তে বিক্রেতার দায়িত্ব শুধু জাহাজে মাল তুলে দেওয়া পর্যন্ত। এরপর সব দায়িত্ব ক্রেতার। ঝুঁকি আর খরচের আসল খেলাটা এখানেই। আর ইনভেস্টোপিডিয়াও ঠিক এই কথাই বলছে। অভিজ্ঞ বায়াররা বেশিরভাগ সময় FOB পছন্দ করেন। কেন? কারণ এতে তাদের হাতে অনেক বেশি কন্ট্রোল থাকে। কোন জাহাজে মাল যাবে, ইন্স্যুরেন্স কেমন হবে, সবকিছু তারা ঠিক করতে পারে, আর তাতে খরচও প্রায়ই কমে আসে। আচ্ছা, প্রোডাক্ট রেডি, শিপিংয়ের নিয়মও ঠিক হলো, কিন্তু এই যে এত বড় একটা গ্লোবাল মার্কেট, এখানে একজন বিক্রেতা আর একজন ক্রেতা, তারা একে অপরকে খুঁজে পায় কিভাবে? কানেকশনটা হয় কোথায়? আর এখানেই অনলাইন ট্রেড প্ল্যাটফর্মগুলো ম্যাজিকের মতো কাজ করে। একটা উদাহরণ দেই, ভোলজা নামের একটা প্ল্যাটফর্মের ডেটা বলছে পোল্যান্ডে হস্তশিল্পের 28 জন অ্যাক্টিভ বায়ার আছেন। ভাবুন তো, এখন বাংলাদেশের একজন সাপ্লায়ারও চাইলে ঘরে বসেই পোল্যান্ডের একজন বড় ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন। এই ডেটাটা দেখলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। পোল্যান্ডের হস্তশিল্পের বাজারটা মূলত ভারত আর চীনের মতো দেশগুলো থেকে পণ্য কেনে। এটাই হলো গ্লোবাল ট্রেডের কানেকশন। কে কার সাথে ব্যবসা করছে তার একটা জ্বলজ্জন্ত প্রমাণ। তো এতক্ষণ আমরা একটা জটিল কিন্তু আসল গ্লোবাল ট্রেড সিস্টেমের কথা বললাম, কিন্তু এর পাশাপাশি আরেক ধরনের বিজনেসও আছে, যেগুলো দেখতে খুব চকচকে কিন্তু ভেতরটা আসলে ফাঁপা। চলুন এবার সেই দিকটা একটু দেখি। তবে তার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে আসল আন্তর্জাতিক বাণিজ্য, এটা কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশের অর্থনীতির লাইফলাইন। দেশের জিডিপি গ্রোথ, লক্ষ লক্ষ মানুষের চাকরি, সবকিছু এর ওপর নির্ভর করে। কিন্তু এর ঠিক উল্টো দিকে আছে এই ধরনের মেসেজ। লিঙ্কডিনে বা অন্য সোশ্যাল মিডিয়ায় এমন মেসেজ অনেকেই হয়তো পেয়েছেন।
শুনতে কি দারুণ লাগে তাই না? একটা টেকসই দ্বিতীয় ইনকামের রাস্তা। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই ধরনের স্ক্যাম চেনার কিছু রেড ফ্ল্যাগ কিন্তু আছে, যেমন সাইড হাসল বা সেকেন্ডারি ইনকাম, এরকম খুব অস্পষ্ট কথাবার্তা। আপনাকে হয়তো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের মতো কোনো বই পড়তে বলবে, একজন রহস্যময় মেন্টরের গল্প শোনাবে, প্রোফাইল দেখতে খুব প্রফেশনাল হলেও পুরো কথাগুলো কেমন যেন মুখস্থ করা মনে হবে। এগুলো আসলে মাল্টি লেভেল মার্কেটিং বা MLM স্কিম হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একদিকে আছে একটা সত্যিকারের জটিল গ্লোবাল সিস্টেম যা দিয়ে আসল ব্যবসা হয়, আর অন্যদিকে আছে এর একটা নকল চকচকে সংস্করণ যা আসলে একটা ফাঁদ। এই আসল আর নকলের মধ্যে পার্থক্যটা করতে পারাটাই হয়তো আজকের দিনের সবচেয়ে জরুরি একটা স্কিল।